শুরু করছি মেহেরিনের স্বপ্নরং লেখনীতে মির্জা সূচনা। পর্ব সংখ্যা ২১। সকালবেলার রোদের আলো তখন ঠিক যেন সোনালি গালিচা বিছিয়ে রেখেছে গ্রামের পথ জুড়ে। ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে কুয়াশার আঁচল এখনও লেগে, হালকা হাওয়ার গন্ধ ছড়াচ্ছে তাজা মাটি। মেহেরিন, চুমকি, আরফা, মাহির হাঁটছে মাটির পথ ধরে। কেউ গুনগুন করে গান ধরেছে, কেউ আবার ফোঁটা ফোঁটা রোদে সেলফি আজ পোজ দিচ্ছে। আরুষ ভাই একটু এদিকে দেখে যাচ্ছে। এমন সময় ফোনে কল আসার সরে গিয়ে পাশে বটগাছের আড়ালে দাঁড়িয়ে কথা বলতে। ঠিক সেই ফাঁকে হঠাৎ পাশে একটা ছেলের গলিপথ থেকে কয়েকটা বকাটে ছেলে এসে ওদের পথ রোধ করে দাঁড়ায়। একজন ছেলেটাকে দেখে মনে হচ্ছিল আগে ওদের নজরে রেখেছিল। সে বাঁকা হেসে বলে উঠল, সকাল সকাল এত রূপসী রোদে হাঁটছে কোথায় আপারা? চুমকি অবাক হয়ে থেমে যায়, মাহির সামনে এসে দাঁড়ায়। আরফা আঁচল ঠিক করে বলল, পথ থেকে সরে দাঁড়ান। একজন একটু এগিয়ে এসে বলে, একটু কথা বললেই এত মন ক্ষতি? গ্রামের ছেলে আমরা, এমন অতিথিদের সাথে একটু আলাপ তো চলতেই পারে। মেহিনের চোখে রাগের ঝিলিক। সে গম্ভীর গলায় বলল, এইরকম আলাপের যোগ্যতা থাকলে পথের মাঝে দাঁড়িয়ে থাকতেন না। আলাপ করার ইচ্ছা থাকলে বাড়ি আসুন, একদিন চা বা কফি খেতে খেতে আলাপ করা যাবে। এমন রাস্তায় দাঁড়িয়ে বখাটের সঙ্গে আমরা আলাপ করি না। এমন ছেলে হওয়া সত্ত্বেও এসে দাঁড়ায়, চোখে অবঞ্চিত চাহনি, মুখে বেয়াদবি ঝরানো কথা। এই শুনে না পারা, এই রূপে তো গ্রামের বাতাসে সইবে না। একটু কাছে এসেই পরিচয় দেন না আজ, অন্য একদিন না হয় বাড়িতে গিয়ে আলাপ করে আসবো। মেহবুবার চুমকি থমকে দাঁড়ায়, মাহির ধাতকর্মে কিন্তু মুখে কিছু বলে না। ঠিক তখনই মেহেরিন চোখ নামায় না, সরাসরি ছেলের চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তোমার মতো রাস্তায় দাঁড়িয়ে থাকা বাজে ছেলেদের মতো রুচি আমাদের নেই। আর একটা শব্দ করলে জুতা দিয়ে মুখে যাবে, অথবা জুতা যাবে মুখে। ওদের কথায় অন্য ছেলেটার রাগ বেড়ে যায়। সে হাড় বাড়িয়ে মেহেরিনের হাত টেনে ধরে, বলতে থাকে, রূপের অনেক দেমাক তাই না? আজ সেই দেমাক দৌড়মোড় শূন্য কইরা দিব। আর তখনই আশপাশ থমকে যায়। মেহবুবা, চুমকি, মাহির তিনজনে অবাক বাঁকা হাসে, যেন তারা জানে কি হতে যাচ্ছে এখন। ওদের মুখের কোণে খেলে করে আত্মবিশ্বাসী দৃষ্টি। চুমকি, মাহির আর মেহবুবা ফিসফিস করে বলে, ছেলেগুলোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বেচারা সকাল সকাল এমন কেলানি খাবে, বাড়ির ঠিকানা মনে থাকবে কিনা এটা নিয়ে আমি খুবই চিন্তিত। আরফা মুখে ভয় ফেলে ওঠে, ছেড়ে দাও ওকে। আরে দয়া করে ভাইয়া তোমরা। কিন্তু দয়া শব্দটা মেহেরিনের অভিমানে আছে নেই। সে হঠাৎই পছন্দ এক ঝাঁকুনিতে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর ধুমধাম সেই ছেলেগুলোকে একের পর এক চড় থাপ্পড় শুরু করে। তুই ভাবছিস মেয়ে দেখে কিছু বলবো না? আমি চুপ থাকবো? আজ তো ওদেরকে শেখাবো মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, যাতে এই রাস্তা দিয়ে আর কোনো মেয়ের দিকে তাকাতেও ভয় পাস। এক ঘুষির তারপর ছেলেটার মেন পয়েন্ট বরাবর একটা লাথি। ছেলেটা পড়ে যায় মাটিতে, কুকড়াতে থাকে। ওর সাথে আরেকটা কিছু বলতে যাবে, কিন্তু মাহির গম্ভীর গলায় বলে, যদি আর এক পা বাড়ানোর চেষ্টা করো খুব খারাপ হয়ে যাবে এখন। সাথে সাথে ছেলেগুলো খুবই ঘাবড়ে যায়। ওদের দৌড় দেখে মেয়েদের ডিস্টার্ব করা পর্যন্ত, তাই নিজেদের বিপদ না বাড়িয়ে বকাটের লেজ গুটিয়ে পালাতে যায়। আরফা তখনও ভয়ে শূন্য। আর চুমকি এসে বলে, এই জন্যই বলি মেহেরিন থাকলে ভয় পাওয়ার দরকার নেই। সবাই হেসে ফেলে। মাহির বলে, সকালটা জমে গেল। সকাল সকাল খেজুরের রস, সুন্দর প্রকৃতি, তারপরে আমার বোনের ফাইটিং। মাহিরের কথায় সবাই হেসে ফেলেছে। তাদের হাসির মধ্যে গ্রামের আবারও তার সোনালি সকাল ফিরে পেল। সবার চোখে মুখে খুশির ঝিলিক। সকালে একেবারে অ্যাডভেঞ্চার কেটেছে। তখন আর এমন এসে মূলত সে দূর থেকেই দেখছিল সব। আরও শেষে বলল, আরে বাস, আমাদের মেহেরিন রানী দেখি বখাটেদের পিঠে ঘোড়া চাবুক চালিয়ে গেল। ভাই হিসেবে আমি গর্বিত। মেহেরিন চোখ ঘুরিয়ে বলে, এসব নাটক বাদ দাও ভাইয়া, আমি গর্বিত বা আমি গর্ব করতে গেলে আমার গর্বে গর্বে গর্ভবতী হয়ে যাবে। মেহেরিন এমন কথায় সবাই হেসে ফলে। চুমকি হাসতে হাসতে বলে, আচ্ছা মেহেরিন, একবার ভাব, তোর এমন রাগ দেখে যদি আমাদের দুলাভাই রেগে যায় বা বেঁকে বসে। সবাই গিয়ে হেসে ওঠে। আরফা একটু গম্ভীর হয়ে বলে, তোমাদের এত নির্ভীক কিভাবে হও? আমি তো ভয়ে কাঁপছিলাম।
মেহবুবা বলে, আস্তে আস্তে তুইও শিখে যাবি আরফা, আমাদের মেহু ম্যাম একটু আলাদা, সে অবলা নারী নয়। হাসতে হাসতে ঠাট্টা করতে করতে তারা জমিদার বাড়ির মূল ফটকে পৌঁছায়, কিন্তু ওরা বুঝতে পারেনি এতক্ষণে ঘরভর্তি লোক চিন্তায় অস্থির হয়ে গেছে। ওদের না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি চলেছে। বাড়ির ভেতরে ঢুকতেই মেহেরিনের মা মালিহা মির্জা রীতিমতো গর্জে উঠলেন, মেহেরিন, কোথায় গিয়েছিলে তোমরা? তোমাদের এইটুকু কাণ্ডজ্ঞান নেই? এই সময় কেউ বাইরে যায় কোনো খবর না দিয়ে উধাও? জানো গর্ভবতী মানুষ চিন্তায় পড়ে গেছে। মেহেরিন একটু ভীতু হেসে বলে, মা, গ্রামে এসেছি বলেই তো একটু ঘোরাঘুরি করতে গেলাম, আসলে সকালের সৌন্দর্যটা একটু উপভোগ করতে গিয়েছিলাম। তখন মেহেরিনের ফুপা আকরাম চৌধুরী সামনে এগিয়ে এসে হালকা হেসে বলে, আরে ভাবি, এত রাগ কিসের? ওরা তো সবাই মিলে একসাথে মজা করেছে, গ্রামের হাওয়াতে এইটু না করলে চলে? মালিয়া মির্জা একটু বিরক্ত মুখে তাকিয়ে থাকেন, তারপর দীর্ঘশ্বাস ফেলেন। আচ্ছা চলো খেতে বসো। তারপর কিন্তু আর না বলে বাইরে যাওয়া হবে না, মাহির চুপি চুপি বলে। এইটা মাডা হেডমিস্ট্রেট। আর সবাই আবারও হেসে ওঠে। এইভাবেই এক সুন্দর গ্রামের সকালের গল্প শেষ হয় এক হাসি আর পরিবার ভরা উষ্ণতায়। গ্রামের নরম আলোয় জমিদার বাড়িটার উঠানটাই যেন স্বপ্নের মতো লাগছে। শিউলি আর গাধার মালায় সাজানো বারান্দা, চারপাশে ইতিমধ্যে লোক আসতে শুরু করেছে। সারা রাজবাড়ি সুন্দর করে সাজানো ও সজ্জিত, বাড়িতে যেন উৎসবের গন্ধ ছড়িয়ে পড়েছে। ফাইজা চৌধুরী রান্নাঘর থেকে বেরিয়ে এসে গম্ভীর মুখে বললেন, আর কত দেরি, অনুষ্ঠানের তো সময় হয়ে এলো। মেয়েগুলো দেখো এখনও তারা হাসির মধ্যেই আছে। এই তোরা আয় তো। চুমকি, মেহরিন, মেহবুবা, আরাফা ডেকে তিনি নিজের ঘরে নিলেন। আলমারি থেকে 4টা শাড়ি বের করে হাতে আনা 4টা শাড়ি ধরিয়ে দিলেন, এক এক রঙের গল্প। 4টা শাড়ি ডিজাইন একই রকম, একই ধরনের ধবধবে সাদা রঙের হলুদ পাড়ের সুতির শাড়ি, একটা জামদানি প্যাটার্নের নীল আর গোলাপি, আর একটা বেগুনি সোনালির কম্বিনেশন সিল্ক, আর একটা মিষ্টি কালার। এই শাড়িগুলো পরো তো তোমরা 4জন, আমি নিজে পছন্দ করে এনেছি। সাদার ঢাকার বুটিক হাউস আছে না, পরে দেখে কেমন লাগে। ফাইজা এসে বলে। মেয়েগুলো শাড়ি হাতে এক এক রুমে ঢুকে পড়ে। শুরু হয় শাড়ি পরার কসরত। চুমকি বলে, মেহেরিন, আমার আঁচলটা ঠিক করে দে না। পারছি না ঠিকঠাক। মেহবুবা আয়নায় দাঁড়িয়ে খোপা ঠিক করতে করতে বলে, আরফা, তোর কানের দুল কই? ওই গোলাপি রঙের শাড়িটার সাথে ওই ঝুমকাটা দারুণ লাগবে। আরফা একটু লজ্জা পেয়ে হেসে বলে, আমার না এইটাই প্রথম শাড়ি পরছি গো, একটু নার্ভাস লাগছে। মেহেরিন ঠান্ডা হয়ে বলে, তাহলে হাঁটিস সাবধানে, না হলে আবার সবার সামনে যদি উষ্টা খেয়ে পড়ে যাস, মান সম্মান ব্যক্তি সব শেষ। হাসতে হাসতে সাজগোজ শেষ সবাই যখন একসাথে আয়নার সামনে দাঁড়ায়, যেন 4টি রঙিন গল্প একই ছবিতে মিলেমিশে গেছে। ফাইজা আবার এসে চোখ বুলিয়ে দেখে, বাহ, মাশাল্লাহ, আমার 4 পরি তো এক একটা রূপ রাজকন্যার মতোই লাগছে। তোরা ফটোশ্যুটের জন্য রেডি? পেছন থেকে মাহির বলে ওঠে, এইবার ফটোশ্যুট হোক, আমি ক্যামেরা রেডি করছি। সন্ধ্যা নামার আগেই জমিদার বাড়ির উঠানে রং আর সুরে জমে ওঠে আনন্দ আয়োজন। রাত 8টা, জমিদার বাড়ির উঠান আলোয় ঝলমল করছে। আঙিনার মাঝখানে রঙিন লাইট আর ফুলে সাজা এক অস্থির মঞ্চ তৈরি হয়েছে। পাশে গানের সুর তুলে দোতলায় প্রস্তুতি নিচ্ছে। প্যান্ডেল ভর্তি মানুষ, আত্মীয় প্রতিবেশী, দূরের অতিথি, কেউ কারো সঙ্গে গল্পে ব্যস্ত, কেউ খাওয়া দাওয়া। টেবিলে হাত পুড়িয়ে নিচ্ছে গরম গরম চপ, কাটলেট আর শরবত। মালিয়া মির্জা, ফাইজা চৌধুরী আর জাহানারা বেগম অতিথি আপ্যায়নে ব্যস্ত। আর মেহবুবা, মেহেরিন, চুমকি, আরফা সবাই সাজগোজে ঝকমক করছে। চারপাশে যেন রং আর হাসির বন্যা। একই সময় আকরাম চৌধুরী এসে পাশে দাঁড়িয়ে মাইকে কিছু বলতে গিয়ে যান। উপস্থিত সবাই একটু কৌতূহলী হয়ে তার দিকে তাকায়। তিনি মুচকি এসে বলেন, আজকের এই আনন্দঘর সন্ধ্যায় আমার 2টি বিশেষ অতিথি আছে, আমার 2টি ভিআইপি গেস্ট। লোকজনের মধ্যে হালকা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ভিআইপি কে আসছে? তারকা নাকি? আকরাম চৌধুরী একটু নাটকীয় ভঙ্গিতে বলে, ওয়েলকাম মাই বয়েস। সবাই যখন অপেক্ষা করছে, তখন উঠানের পশ্চিম দিকে বড় ফটক খুলে ধীরে ধীরে ভেতরে ঢুকে 2 যুবক। সবার দৃষ্টি একসাথে তাদের দিকে ঘুরে যায়। একটা লম্বা গম্ভীর চেহারা, পরনে ফর্মাল ড্রেস, চোখে গভীরতা, মুখে এক ধরনের আত্মবিশ্বাস। মৃদু হাসি
তিনি শিকদার, আর তার পাশে আরেকজন একটু হালকা মেজাজের তীক্ষ্ণ চোখে, হালকা দাড়ি আর গা ছমছমে চেহারা, পরনে তার ফর্মাল গেটআপ। তিনি লাবিব চৌধুরী। সবার চোখ ছানা বড়া, মেহেরিন, চুমকি, সবাই হতভম্ব। এরা কারা? আকরাম চৌধুরী মঞ্চ থেকে হাসতে হাসতে বলেন, এই দুই ছেলে আমি আমার ছেলের চেয়েও বেশি ভালোবাসি। এটাকে আমি নিজের মস্তিষ্কের বুদ্ধি বলি, আরেকটাকে বলি সাহসের প্রতিচ্ছবি। তারপর রাজ আর লাবিব এগিয়ে গিয়ে জাহানা বেগম আর ফাইজা চৌধুরীর পাশে সালাম করে, আর উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়ে। তাদের আগমনে যেন পুরো জমিদার বাড়ি একটা আলাদা বহন করছে। সেখানে পুরো দিনের জমিদারের গৌরব, আধুনিক সময়ের সম্মান মিলেমিশে যেন একটা অদৃশ্য ভালোবাসার বন্ধন তৈরি করলো। আলো ঝলমলে উঠান, সজ্জিত মঞ্চ, তার মাঝে দাঁড়িয়ে আকরাম চৌধুরী, তার পাশে রাজা লাবিব, দুজন যুবক। কারো চোখে আত্মবিশ্বাস, কারো চোখে স্নিগ্ধ গভীরতা। অতিথিদের চোখে এখন ওদের দিকে স্থির। আকরাম চৌধুরী মাইক্রোফোনে আবারও বললেন, এবার তার কণ্ঠে একরকম আবেগ মিশে গেছে। আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন কারা এই দুজন যুবক, রাজ আর লাবিব। হয়তো ভাবছেন কারা এরা, যাদের আমি ভিআইপি গেস্ট বললাম। আজ আমি আপনাদের সাথে জীবনের একটা বিশেষ অধ্যায় ভাগ করে নিতে চাই। তিনি রাজের দিকে ইশারা করে বললেন, এই ছেলেটা রাজ, আমার একমাত্র বোনের সন্তান। সে আমার আদরের ফারজানা আপার শেষ স্মৃতি। ছোটবেলা থেকে হার না মানা এক যোদ্ধা, মনের জোর ওর মধ্যে ছিল। আজ যা হয়েছে ও নিজের চেষ্টায়। তারপর তিনি হাত রাখলেন লাবিবের কাঁধে। আর এই ছেলেটি লাবিব, আমার একমাত্র ছোট ভাই আসলামের ছেলে। ওর চোখে আমার ভাইয়ের স্বপ্ন, আমার মনের ভেতরে এক অসম্ভব জেদ। একটু থেমে চোখের কোনো মুছলেন তিনি। আমার ভাই, আমার বোন আজ তারা নেই। একটা দুর্ঘটনায় আমি আমার ভাই বোন আর দুলাভাইকে হারিয়েছি, কিন্তু এরা আছে। ওরা দুইজন শুধু ভাই না বা বোনের সন্তান না, ওরা আমার আত্মার অংশ। ওরা দুজনেই পরিপূরক, একজন আগুন আরেকজন ঠান্ডা জলের মতো। আজ ওদের আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিতে পেরে গর্বিত। ওরা বিগত 18 বছর মালয়েশিয়াতে ছিল, কিছুদিন আগে বাংলাদেশে এসেছে। মালয়েশিয়াতে ওরা দুজনেই সফল বিজনেসম্যান। বাংলাদেশে এসেও নিজেদের বিজনেসে ভালোই উন্নতি করেছে। তারপর শুরু হলো পরিচয় পর্ব। এই যে এ হচ্ছেন আমার আম্মাজানরা, লাবিব তোমাদের নানিমা আর দাদিমা, আর আমার স্ত্রী ফাইজা চৌধুরী। রাজ তোমার মামি, লাবিব তোমার বড় মা। আর এইদিকে এই যে হচ্ছে আমার বড় মার ভাই এবং তার স্ত্রী। মেহেরিনদের দিকে দেখিয়ে বলল, ওরা হচ্ছে ওদের ছেলে মেয়ে। আরফা, আরশ ওর সাথে পরিচয় করিয়ে দিল। লাবিবা আর রাজ আরশের সাথে কোলাকুলি করলো। আর রাজ সে তখন সবার দিকে মাথা নিচু করে সৌজন্যে সালাম দিচ্ছে। পাশে দাঁড়িয়ে লাবিব শান্ত চোখে অতিথিদের দিকে তাকিয়ে আছে। আকরাম চৌধুরী হাত তোলেন, আজকের এই আনন্দে আমাদের পরিবারে আরও আপন করে নেই, কারণ পরিবার মানেই বন্ধন, আর বন্ধন মানেই ভালোবাসা। হঠাৎ জাহানারা বেগম রাজ আর লাবিবকে দেখে ছুটে এগিয়ে এলেন। দুটো ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার রাজ, আমার লাবিব, তোরা এত বড় হয়ে গেছিস, আমি তো চোখেও দেখি না, চিনতে পারছি না যে। লাবিব আর রাজ দুজনেই জড়িয়ে ধরল জাহানারা বেগমকে। তারপর লাবিব বলে, তো তুমি কি আমাদের সারা জীবন ছোট থাকতে বলছো? নিজের তো বিয়ে করে বাচ্চার মা হয়ে গেছো, এমনকি নাতি নাতিরিও দেখে ফেলেছ, আর আমাদের ছোট রাখতে চাও? বলি, কেন গো, আমরা কি বিয়ে শাদী করবো না? অবাক হয়ে ভান করে, তুমি মনে মনে এত বড় ষড়যন্ত্র করে রেখেছো দাদিমা, ইটস নট ফেয়ার। জাহানারা বেগম লাবিবের কান টেনে ধরে বলে, ছোট্টবেলার মতোই দেখি এখন আমার সাথে খটফুটে তোর। লাবিব সামান্য হাসলো। জাহানারা বেগম ওদের ধরে কান্না করে যাচ্ছে এখনো। লাবিব এবার ঠোঁট বাঁকিয়ে একগাল চিৎকার করে উঠল, উফ দাদিমা, এমন কান্না করছো কেন? এমন কান্না করলে টেলিভিশন সিরিয়ালের বউ মরলে কেন? চারদিকে ফিসফিস হাসি ছড়িয়ে পড়ল। লাবিব থামলো না। একটা কথা বলি। জাহানারা বেগম চোখ মুছে বলে, কি কথা? এমন কাঁদতেছো যেন তোমার জামাই মারা গেছে। এক সেকেন্ড চুপ, তারপর নিজের মাথা নিজে ধরল। ও হ্যাঁ, মারা তো গেছে ঠিকঠাকই, আমরা দুজনই জামাই রিপ্লেসমেন্ট তো আছি। রাজ তখন মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলল, লাবিব চুপ করবি তুই একটু সিরিয়াস হ। লাবিব কনুই দিয়ে ওকে খোঁচা দিয়ে বলে, ব্রো
সিরিয়াস তো তোমাকে দেখতেই বলল কেউ। আমি তো সবার মন ভালো করতে মিশনে আছি, দেখছো না? সে কখন থেকে পরিবেশটা কেমন জানি হয়ে গেছে, সেটা একটু ঠিক করছি। চুমকি হেসে বলে ওঠে, এই মিশন খুবই বিপজ্জনক মনে হচ্ছে। আরফা বলল, আমি তো ভাবছি লাবিব ভাইকে নাটকে নামিয়ে দেই। দাদি ও দুই জামাই নামে। জাহানারা বেগম চোখ মুছতে মুছতে বলে, চুপ কর মুখ পুরি। কিছু একটা মনে করে জাহানা বেগম এবার লাবিবের দিকে এগিয়ে একবার রাজের দিকে তাকায়, তারপর স্নিগ্ধহান গলায় জিজ্ঞেস করে, এই শ্যামরা, তোরা আবার কোনো বিলতি সাদা চামড়া মায়ার লগে প্রেম টেরেম করস না তো? দেখ বাপু, আমি কইলাম ওইসব মাইনা লমো না, আমার নাতি বউ আমি খুঁজমো। রাজ আর লাবিব একসাথে বলে ওঠে, না না, তেমন কিছু না, আমরা তো কাজে ব্যস্ত থাকতাম, তাই অবসর সময় ছিল না। লাবিব দুঃখী দুঃখী মুখ করে বলে, ব্রো, একটা মেশিন দাদিমা। কি আর বলবো তোমাকে দুঃখের কথা, নিজে তো মেশিনের মতো সারাদিন কাজ করতে থাকে, আমাকেও কাটিয়ে দেয়, একটু বসা টাইমও পায়নি, সেখানে প্রেম টেম কী করব। আমার ব্যাপারটা একদম শিওর যে আমার কোনো প্রেম টেম চক্কর নেই। বড়টা বলতে পারলাম না। কথাটা মেহেরিনের দিকে তাকিয়ে বলো। জাহানারা বেগম রাজকে দেখে বলে, তুই কি কাউকে পছন্দ করিস বাছা? রাজ মেহেরিনের দিকে তাকায়, তারপর জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, পছন্দ করলে ও এমন বউকেই করব যাকে তোমারও পছন্দ হবে। তারপর লাবিবের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে দিল। লাবিব মিটমিট করে হাসছে, আরশ আর মাহিরও। তারপর লাবিব সোজা জাহানারা বেগমের কাঁধে হাত রাখে, বলে, দাদিমা, তুমি চাইলে আমরা এখানেই থেকে যাই, তবে শর্ত একটা। কী শর্ত? সবাই একসঙ্গে জিজ্ঞেস করলো। আমাকে সকাল বিকাল পায়েস খাওয়াতে হবে, আর ব্রোকে একটু নর্মাল হওয়া শেখাতে হবে। রাত চোখ বড় বড় করে বলল, হোয়াট? এনি চান্স তুই কি বলতে চাচ্ছিস আমি নর্মাল না? লাবিব হেসে বলল, দেখছো ব্রো, তুমি এখনও সিরিয়াস হয়ে যাচ্ছ। আমি এটা বলছি তার কারণ তুমি মায়ের কোলে থেকে নেমেছো সিরিয়াস হয়ে, আর আমি নামেছি হাস্য কৌতুক হয়ে। সবাই হেসে লুটোপুটি খায়। আরশ তো বলে বসে, এইটা তো দেখছি জমিদার গ্যাটারিং না, পুরো কমেডি ফিটি ল্যাব। এমনই হাসির রোল আবেছে অদ্ভুত এক উচ্ছ্বাস। জমিদার বাড়ির সেই রাত মধুর উৎসব। রাত তখন পুরো জমজমাট। জমিদার বাড়ির বিশাল উঠানে সাজানো হয়েছে এক মনোরম স্টেজ, চারপাশে বর্ণিলালয় রোশনাই, রঙিন ফুলের বাহার আর চমৎকার সঙ্গীতের সুর। চারিদিকে মুগ্ধ অতিথিরা যার যার সিটে বসা, কেউ আবার দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ ভিডিও করছে। বড় পর্দায় ভেসে উঠছে একের পর এক ছবি। আকরাম চৌধুরী আর ফাইজা চৌধুরীর জীবনের স্মরণীয় মুহূর্তগুলো। স্টেজে মাইকে ভর করে ঘোষল কণ্ঠে এক আমন্ত্রণ জানানো হচ্ছে। আজকের সন্ধ্যার মূল নায়ক নায়িকা আমার প্রিয় আকরাম চৌধুরী আর ফাইজা চৌধুরীকে। একই মুহূর্তে আলোর স্পট স্টেজে পড়ে। হালকা সোনালি পোশাকে ফাইজা চৌধুরী আর তার পাশে সাদা পান্না সবুজ পাঞ্জাবিতে আকরাম চৌধুরী উঠলেন স্টেজে। করতালিতে ঝড় উঠল চারিপাশে। আকরাম চৌধুরী মাইক এনে এক মুহূর্ত চুপ থেকে বললেন, এই ভালোবাসায় ভরা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। আর যারা এখানে আছেন তারা কেবল অতিথি নন, আমার পরিবারের অংশ। এই বাড়ির প্রতিটি স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি ধন্য। এক এক করে তিনি ঘনিষ্ঠ মাইক হাতে তুলে স্মৃতিচারণ করতে শুরু করলেন। কেউ বললেন কিভাবে আকরাম চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছে, কেউ স্মৃতিচাপি খুলে ছোটবেলার গল্প শোনালেন। ফাইজা চৌধুরীর সহপাঠিনী বললেন ওনারা ছিলেন এখনকার প্রেমের আদর্শ জুটি। তারপর আরশ বলল, এবার আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ পারফরমেন্স বাই চুমকি, মেহেরিন, মেহবুবা ও আরফা। চারজন একসাথে মঞ্চে উঠল। পরাণে ঘিয়ে আর সাদা রঙে মুখে স্নিগ্ধ হাসি। প্রথমে তারা করলো এক চমৎকার রবীন্দ্র নৃত্য, আমারও পরাণে যাহা চায়। তারপর মেহেরিন, চুমকি আর আরফা করলো একটি টিউশন ফ্রক ড্যান্স, বিজলি কি রানী মেহু আই, যা দেখে পুরো স্টেজ যেন প্রাণ ফিরে পেল। তালিতে মুখরিত হয়ে উঠল উঠান। অতিথিরা মোবাইলে ক্যামেরাতে ব্যস্ত, কেউ কেউ দাঁড়িয়ে তালি দিচ্ছে। মেহেরিন ঘুরে স্টেজের একপাশে মাহিরের দিকে তাকিয়ে চোখ টিপল। সাবাস আমাদের নাচের রানী। পারফরমেন্স শেষে ফাইজা চৌধুরী নিজে মঞ্চে এসে চারজনকে জড়িয়ে ধরলেন। চোখের জল, মুখে হাসি।
তোমরা আমার দিনটাকে সোনালিতে মাখিয়ে দিলে। রাত গভীর হচ্ছিল, কিন্তু সেই আলোর মাঝেই যেন হৃদয়ের উষ্ণতা আর উজ্জ্বল হয়ে উঠছিল। চুমকি, মেহেরিন, মেহবুব আর আরফা পারফরমেন্স শেষ হয়েছে। পুরো জমিদার বাড়ির উঠানে এখনো করতালির গুঞ্জন মুখরিত। দর্শকরা যেন চোখ সরাতেই পারছেন না স্টেজ থেকে। আলো নিভেছে সামান্য, মেহেরিনের হাসির ঝলক এখনো উজ্জ্বল। স্টেজ থেকে নেমে আসার সময় হঠাৎ মেহেরিনের চোখ পড়ে রাজের দিকে। একটু দূরে, একেবারে স্থির হয়ে চোখ মুখ হা করে তাকিয়ে আছে ওর দিকে, যেন সময় থেমে গেছে সেই মুহূর্তে। চুমকি কনুই দিয়ে গুঁতা দেয় মেহেরিনের, ফিসফিস করে বলে, দেখ। হা করে তাকিয়ে আছে মেহেরিন, গালের পাশটা চেপে ধরে হালকা লজ্জা পেয়ে, এটা তুমি কি করে বুঝবে বলো? আজব, আমি দেখে কি করব? তাকিয়ে আছে তাই বলে কি আমি চোখে গুঁতা দিয়ে বলবো, এই বেটা আমার দিকে তাকিয়ে আছিস কেন? ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা লাবি ভেসে ওঠে, ব্রো মুখটা বন্ধ কর, নয়তো মাছি ঢুকে যাবে। তুমি যেভাবে ক্যাবলার মতো তাকিয়ে আছো তা কিন্তু ওরা দেখছে। দেখো চেহারার কি অবস্থা। রাজ তখনও কিছু শুনতে পাচ্ছে না, ওর চোখ দুটো শুধু মেহেরিনের দিকে এক দৃষ্টে। তখনই পাশে থাকা মাহির বলে ওঠে, এইভাবে তাকিয়ে থেকো না, সে কিন্তু খুব ডেঞ্জারাস, রেগে গেলে কিন্তু এসে চোখে ঘুষি মেরে দিবে। রাজের ধান ভাঙে হীরের কথা শুনে হেসে ফেলে, হির না মাহির হতো। লাবিব, রাজ, মাহির হেসে হেসে বলে। মেহেরিন একটু ভুরু কুঁচকে চুমকিকে বলে, দেখতো চুমকি, মাহিরের সঙ্গে কিভাবে কথা বলছে, মনে হচ্ছে যেন বহুদিনের চেনা। চুমকি ভুরু তুলে বলল, হ্যাঁ রে, আমি তো সেটাই ভাবছিলাম। কেন যেন এমনই কথাবার্তারা আমার ঠিক হজম হচ্ছে না। আচ্ছা বাদ দে, পরে জিজ্ঞেস করবো নে। তখন ওই মাইক হাতে নিয়ে স্টেজে উঠল আরশ। জমিদার বংশের নাতি হলেও ছেলেটার মুখে সদা হাসি, কণ্ঠে প্রাণ। সে মাইকের দিকে এগিয়ে বলল, এবারে চোখ বুলিয়ে নে সবার ওপর। তারপর বলে, আমার দারুণ পারফরমেন্স দেওয়ার বোনদের জন্য আরেকটা ছোট্ট উপহার। এবার মঞ্চে আসছে আমার বড় ভাই রাজ, ও আমাদের একটা গান উপহার দেবে। মঞ্চের আলো আবারও ছড়িয়ে পড়ে, দর্শকরা চমকে ওঠে। রাজ গাইবে কেউ জানতই না। মেহেরিন হালকা চমকে ওঠে, উনি গান গাইতে পারে? লাবিবদের শুনিয়ে শুনিয়ে পাশ থেকে বলে, এইটা ব্রোর গোপন প্রতিভা। এই প্রতিভা আজ কারো জন্য উজাড় করে দিবে মনে হচ্ছে আমার। আলোয় উজ্জ্বল চারিপাশ, মানুষে ভরে উঠেছে আঙিনা। জমিদার বাড়ির এই প্রাণবন্ত সন্ধ্যায় সব চোখ যেন মঞ্চের দিকে। চুপচাপ দাঁড়িয়ে থাকা রাজ হঠাৎ করে মাইক্রোফোনে হাতে তুলে নিল। তার ঠোঁটে এক চাপা হাসি। আকাশ নিস্তব্ধ। তারপর এক মৃদু সুর বাজে পেছনে, আর রাজ গাইতে শুরু করলো, দুধে আলতা গায়ে বরণ, রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো, চোখ যেন পড়ে না। দুধে আলতা গায়ে বরণ, রূপ যেন কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো, চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আর মানে না। কাছে আইসো রে বন্ধু, প্রেমের কারণে। বাসবো রে বন্ধু তোমায় যতনে। নিশি ভরে জোনাক নাচে মনের গহীন বনে, স্বপ্ন দেখে বন্ধু আমার নিপুণ আলিঙ্গনে। নিশি ভরে জোনাক জলে মনেরই আলিঙ্গনে, স্বপ্ন দেখে বন্ধু আমার নিপুণ আলিঙ্গনে। তোমার মায়ায় দিলাম সোহাগ দিলাম, নিলাম আপন করে, পাশে থাকবো রে বন্ধু তোমার কারণে। ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে। ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে। আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া পড়ে, পুষে রাখবো রে বন্ধু তোমায় যতনে। ভালোবাসবো রে বন্ধু আমায় যতনে। ভালোবাসো রে বন্ধু আমায় যতনে। মেহেরিন থমকে যায়, তার শরীরের প্রতিটা রুম খুব জেগে ওঠে। এই গান, একই গলার সুর, একই আবেশ, একই ঝিমঝিরে অনুভব। মেহেরিনের চোখ বড় বড় হয়ে যায়। এই গান, এই গলাটা তো কবি সাহেবের। সে ঠিক সেই দিনটাতে শুনেছিল, তার আগেও একদিন শুনেছিল, ঘরের এক কোনায় বসে কে যেন একাই ভঙ্গিতে গানটা গেয়েছিল। মেহেরিন কাউকে দেখেনি, কিন্তু সুরটা তো কবি সাহেবের। সেই কবি সাহেব যা লেখা কবিতায় হঠাৎ কার কথায় মেহেরিন বহুবার নিজেকে খুঁজে পেয়েছে। পাশ থেকে মেহবুবা হঠাৎ মেহেরিনের হাত চেপে ধরে। সে ফিসফিস গলায় বলে,
এই গলা সরি সেদিন রাতে কথাটা শেষ হয় না। মেহরিন তাকিয়ে স্টেজের দিকে। রাজ গাইছে, শুধু মেহরিনের ভেতর যেন এক বিস্ফোরণ ঘটছে, শরীর কাঁপছে, হাত ঠান্ডা হয়ে এসেছে। তার মনে হচ্ছে যেন এক মানুষ হঠাৎ অচেনা রূপে সামনে এসে দাঁড়িয়েছে, আর চোখ সরাতে পারছে না। কণ্ঠের প্রতিটা সুর প্রতিটা বুকের ভেতর কেঁপে উঠছে। রাজ তখনও গাইছে। মেহরিন টের পারছে এই ছেলেটা শুধু গাইছে না, তার মনে সমস্ত কথা যেন এই গানের মধ্যে সুরে ঢেলে দিচ্ছে। একটা কি কবি সাহেব, এটা কি সেই অচেনা অথচ সেই চেনা কণ্ঠ? এটাই কি আমার কবি সাহেব? গান শেষ হতেই রাজ হালকা করে হাসল। তার চোখে একরাশ স্নিগ্ধ আলো। সেই হাসি ছুড়ে দিল মেহরিনের দিকে, যেন গানের প্রতিটা স্বপ্নের অর্থ জানে সে, আর জানে এই মুহূর্ত মেহরিন ঠিক কতটা এলোমেলো। মেহরিন কাপা হাতে কণ্ঠে কোণের নিচেই অনুভব লুকানো ব্যর্থ চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তেই পেছনে থাকা কোনো ছায়ার মতোই এগিয়ে এলো একটা ছেলে, চেহারায় অদ্ভুত এক ঘৃণিত স্পর্শে আগ্রহ। মেহরিন একেবারে পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে, যেন সুযোগ পেলেই ছুঁয়ে দিবে তাকে। কিছু বটে ওঠার আগে হঠাৎ করে ঝড় নেমে এলো। রাজ তার চোখ সেদিকে আটকে ছিল। মুহূর্তে সুর আর নরম আলো ভুলে এক দৌড়ে স্টেজ থেকে নেমে এলো। পায়ের নিচে মেঝেতে যেন রাগের তপে কেঁপে উঠল। লোক কিছু বোঝার আগে রাজ ছেলেটার হাত খপ করে চেপে ধরল। চোখ দুটো লাল, যেন আগুন জ্বলছে। রাজকেল, গর্জে উঠল রাজ। মেয়েদের সুযোগ নিচ্ছিস? সাহস কোথায় পাস তোদের? এত বড় সাহস কোথা থেকে হয় তোদের? তারপরই ধপাস এক ঘুষি পড়ল ছেলের নাক বরাবর। ছেলেটা আর্তনাদ করে কোপ করে উঠল। লোকজন ছুটে এলো, চিৎকার শুরু হলো চারপাশে। রাজ আর একটা মারতে যাচ্ছিল, তখনই আরশ আর লাবিব এসে চাপটে ধরলো। ভাই শান্ত হও, এটা পাবলিক প্লেস। আরশ বলল, কি হয়েছে? কি করছো বলো আমাকে। তুই ছাড় আমাকে। তুই জানিস কি করতে চেয়েছিল? যদি আজ ওর গায়ে একটা আঁচড় পড়তো, আমি ওকে খুন করে ফেলতাম। ব্লাডি বিচ। নিচে পড়ে থাকা ছেলেটাকে লাথি দিয়ে বলল রাজ। রাজের গর্জনে মাইক্রোফোন ছাড়াই সবাই থেমে গেছে। মেহরিনার অসভ্যতা করতে চেয়েছিল শোনা মাত্রই আগে গিয়ে আরও দুটো লাথি মারল ছেলেটাকে। আশেপাশে মানুষ আরশকে ধরল। রাজ এখনও রাগে গজগজ করছে। লাবিব কানে কানে বলল, ব্রো কুল ডাউন, এখানে অনেকেই আছে। রাজ বলল, আই ডোন্ট কেয়ার। চারপাশে পরিবেশ দেখে রাজ একটু শান্ত হয়। তারপর দাঁতে দাঁত চেপে ছেলেটার দিকে বলল, তোদের মতো জানোয়াররা এই সমাজের মানুষের মুখে কালো করে। আজ তুই বেঁচে গেলি, সামনে যদি চোখে পড়িস হাত পা ভেঙে দিব। সবার চোখ তখন রাজের দিকে। মেহরিন স্তব্ধ। তার হৃদস্পন্দন যেন রাজের সেই ঘুষির মতোই শক্ত, তীব্র এবং গর্জনময়। ঠিক সেই মুহূর্তে ভিড় ফেলে সামনে আসে আকরাম চৌধুরী। চোখ জ্বলছে রাগে, নরম কণ্ঠ তাতে চাপা বিষ। তিনি ছেলেটির সামনে এসে একবার তাকালেন। এই ছেলে, তোকে কে দিয়েছে এত বড় সাহস? তারপর কারো কিছু বোঝার আগে ঠাস করে একটা চপাট করলেন ছেলেটার গালে। সেই শব্দে মাইক্রোফোনে আওয়াজ থেমে গেল, যেন ভিড়ের মাঝে এই মুহূর্তে নিস্তব্ধতা। আমার পরিবারের মেয়েদের দিকে বাজে নজর, আর তাও আবার এই বাড়িতে দাঁড়িয়ে। এত বড় সাহস কিভাবে হয়? আমি দেখলেন আর হাত ছাড়তাম না। তারপর উনি পুলিশকে ডাকতে বললেন। ছেলেটার সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দিন। এই ধরনের লোক সমাজে ঘুরে বেড়ানোর যোগ্য নয়। পুলিশ এসে লোকটিকে ধরে নিয়ে গেল। মানুষজন প্রশংসা করে গুঞ্জনে ব্যস্ত, কেউ কেউ মোবাইলে ভিডিও করছে। এর মাঝে আকরাম চৌধুরী এগিয়ে এসে বলে, রাজের কাঁধে হাত রাখলেন, তুমি আজ প্রমাণ করে দিলে তুমি তোমার বাবার আদর্শ ছেলে। তোমার বাবা একজন এমন মানুষই ছিল। আমি তোমার বাবার ওপর গর্বিত। রাজ গলা নিচু করে মাথা নোয়ালো। এবারের মেয়েদের সম্মান আমাদের নিজের সম্মানের চেয়ে কম নয়। চোখে ভেজা আবেগ, চারপাশে গর্ব আর গুঞ্জন, আর দূরে মেহরিন, যার বুকের ভেতর তখনও ধুকপুক করছে, কিন্তু চোখে এখন ভয় নয়, শ্রদ্ধা। রাজকে সে এখন নতুন আলোয় দেখছে, একজন যোদ্ধা, একজন নির্বিকার প্রতিকা হিসেবে। অনুষ্ঠানের উষ্ণতা ধীরে ধীরে আগের ছন্দে ফিরেছে। আলোর ঝলকানি, মানুষের হাসি, আর বাদ্যের তালে আবারও ব্যস্ত হয়ে পড়েছে চারপাশ। কিন্তু এই হই হুল্লোড়ের মাঝে মেহরিন একা, একেবারে একা। চোখে এক ধরনের নীরব ঝক। সে চুপচাপ দাঁড়িয়ে ঠোঁট কামড়াচ্ছে, ভেতরে ভেতরে তাকিয়ে আছে, মনে মনে বলছে, এই লোকটা ইচ্ছে করে আমার সামনে আসেনি, ইচ্ছে করে আমায় কষ্ট দিয়েছে।
এখানে এসে আবারও না বলে আমি আসছি আমায় জানাতে পারতো না? আমি কি এতটাই অবঞ্চিত? আমার কোনো মূল্য নেই তার কাছে? অভিমানে তার বুকের ভেতরটা চেপে ধরে, গলার ভেতরটা গলা পাকিয়ে যাচ্ছে, চোখে ভেজা উষ্ণ। ঠিক তখনই রাজ এগিয়ে এসে মেহেরিনের দিকে ধীর পায়ে চোখ মিশ্রিত আবেগে অপরাধ বোধ অনুভব একরাশ অনুশোচনা। মেহেরিন হঠাৎ রাজকে দেখতে পেয়ে থমকে গেল। একটা মুহূর্তের জন্য তার চোখে চোখ পড়ল দুজনেই। রাজ এগিয়ে এসে যেন কিছু বলবে, হয়তো তোমার চোখের জল আমি চাইনি এমন কিছু, কিন্তু মেহেরিন আর দাঁড়ায় না। সেই চেনা রাগ, সেই পুরনো অভিমান সমস্ত শরীর জুড়ে তীব্র হয়ে উঠল। এক দৌড়ে সিঁড়ি ছুটে যায় সে, তার চুলগুলো ছড়িয়ে পড়ল কাঁধে, আঁচল ঝুলে পড়ল, তার চোখে পানি গলে বেরিয়ে পড়ছে। রাজ থেমে দাঁড়ালো, তার চোখে বিস্ময়, তার সাথে বুকের গভীর এক খালি শূন্যতা। সে ফিসফিস করে আওড়ালো, ওরিও না। কিন্তু উত্তর আসে না, কেবল সিঁড়িতে ধপধপ করে মেহেরিন কান্না মেশানো পায়ে শব্দে হারিয়ে যায় জমিদারের দোতলার নীরবতায়। দৌড়ে যেতে দেখে মালিহা মির্জা বলে ওঠেন, মেহু আস্তে যা, পড়ে যাবি তো। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। হাতে পায়ে বড় হয়েছে, কিন্তু বুদ্ধিশুদ্ধি কিছুই হলো না। দোতলার করিডর দিয়ে ছুটে যাচ্ছে মেহেরিন, চোখের পানি আর অভিমানের জ্বালায় তার মুখখানা লাল হয়ে উঠেছে। মেহেরিন থমকে যায়, চোখের জল মুছে ঘুরিয়ে রাখে, কান্না যেন না কেউ দেখে। মেহেরিন দাঁড়ানো দেখে চুমকি আর মেহবুবা ছুটে আসে ওপরে, আর মেহবুবাও মুচকি হাসি, কিন্তু চোখে গভীর দৃষ্টি। সিঁড়ি ধাপে থেমে যায়, একবার নিচে তাকায় রাজের দিকে, আর একবার কাঁদতে থাকা বোনের দিকে, চোয়ালের দিকে তাকায়। এতদিনে আমার বোনে ভালোবাসাকে দেখছে, এখন ওর অভিমানটাও দেখুন। খুব রেগে গেছে ও। আর আপনি কাজটা একদম ঠিক করেননি। আজ আপনি এখানে আসবেন এটা একবার বলে দিতেই পারতেন। আমার বোনের কবি সাহেব। শেষ কথাটুকু একটু টেনেই বলে মেহবুবা, তারপর আর দাঁড়ায় না, এক দৌড়ে দোতলা চুমকির সাথেই চলে যায়। রাজ একবার মাথা নিচু করে হাসে, ঠোঁটের কোণে এক টুকরো অভিমান মেশানো প্রশ্রয়। সে এক দারুণ দৃশ্য। ঘাড় ঘুরিয়ে কাত করে ফিসফিস করে বলে, বুঝেছি, ম্যাডামের অভিমান ভাঙাতে হবে। তবে সমস্যা নেই, অভিমান তো আমি ভাঙাবই। রেডি থাকবেন ম্যাডাম। তার চোখ এখন দ্বিধা নেই, শুধু অদম্য একটা সংকল্প। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা, বাতাসে কাঁপছে পর্দা, আর বিছানার একপাশে চুপচাপ শুয়ে আছে মেহেরিন, মুখটা বালিশে গুঁজা, চোখে পানি এখনো শুকায়নি, মন ভরা অভিমান আর মন ভরা দুঃখ। একটু ভালোবাসার প্রতীক্ষা। চুমকি আর মেহবুবা পাশে বসা, কেউ ওর পিঠে হাত রাখছে, কেউ চুল বিলি কাটছে, কেউ তবু মেহেরিনের কান্না থামছে না। মেহবুবা একটু বিরক্ত হই হই করে গলায় বলল, এই মেয়ে, কাঁদলে কিন্তু চোখ ফুলে যাবে। কবি সাহেব যদি এখন আসে, তখন তোর চোখ ফুলে ফেলা দেখে, তখন না ভেবে তোকে ভূত ভাববে। মেহেরিন বালিশে মুখ গুজে গুগু করে কিছু একটা বলছে, বোঝাই যাচ্ছে না কিছু। চুমকি তখন বলে উঠল, একটু হাসি দিয়ে বলে, ঠিক আছে, আমি এখন গান গাই, দেখি এই মেয়ে হাসে কিনা। একটু গলা খাকার দিয়ে চুমকি গাইতে শুরু করলো, কেমন করে এত নিষ্ঠুর হইল তোমার মন, তুমি মনটা আমার ভাঙ্গা দিলা করিয়া আয়োজন। হেই, কেমন এত নিষ্ঠুর হইল তোমার মন, তুমি আমার মনটা ভাঙ্গা দিলা করিয়া আয়োজন। মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা ও পাংখা। গানের গলা যেমনই হোক না কেন, মেহেরিন ঠিক চিনে ফেলেছে এই গলায় কাদের অনুকরণ করে গাওয়া। সেই গান ঝুঁকিয়ে উঠে বলে, চোখ বড় বড় করে চুমকির দিকে তাকায়, তুই গান গাইছিস না গান গাইছিস? থামবি তুই, থামবি? চুমকি গান থামায় না, বরং সজরে নাটকীয় কণ্ঠে বলে, কেমন করে এত নিষ্ঠুর হইল তোমার মন, তুমি আমার মনটা ভাঙ্গা দিলা করি আয়োজন। চুপ বলে মেহেরিন ঝাঁপিয়ে পড়ে চুমকির ওপর, বালিশ পেটাতে থাকে। চুমকি কাজ ঝাঁকিয়ে হাসে, আহা বাঁচাও মেহবুবা, আমারে বাঁচা। মেহবুবা পাশে বসে হেসে যাচ্ছিল। এক পর্যায়ে মেহেরিন রাগ ধরে বলতে থাকে, হেসে ফেলে তিনজন একসাথে এসে বিছানায় গড়িয়ে পড়ে। হাসির মধ্যে কষ্টটা কোথায় মিলিয়ে যায়। চুপচাপ বাতাসে ভেসে আসা পুরনো বন্ধুত্বের গন্ধ সেই নির্ভরতায় অনুভব করে। সেই মুহূর্ত রাজের না বলা কথার অভিমান টিকতে পারে না বেশিক্ষণ, কিন্তু কবি সাহেবের ওপর ভারী অভিমান জমেই রইল মেহেরিনের মনে। সে মনে মনে পণ করল, আর কোনো কথাই বলবে না মানুষটার সাথে।